আমাদের আলোচনা এইচআইভি এডস। তো আমাদের এই যে আলোচনা এইচআইভি এডস, এটা সকল মানুষের মধ্যে আমাদের সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। আমরা কিছু ক্ষেত্রে পারছি, কিছু ক্ষেত্রে পারছি না। এই না পারার বিষয়টাকে আমরা এখন অনলাইনের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর একটা চেষ্টা বা প্রয়াস যেটা নেওয়া হয়েছে, সেই দিকে আমরা এগিয়ে যেতে চাইছি। মেন বিষয় হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য আমার, তো স্বাস্থ্য সম্পর্কে আমি যদি সচেতন হই তাহলেই কিন্তু সবাই ভালো থাকবো। এবং আমি যদি সচেতন না হই তাহলে আমার এই কথায় বা আমার কাছ থেকে যে বিষয়গুলো আপনারা শুনছেন তার কথাই কিন্তু সমস্ত কিছু উপকার হবে এরকম কিন্তু নয়। আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে জানতে হবে। আমাদের না জানা বিষয়গুলো চেষ্টা করব আজকে জেনে নিতে। তো এটা শুধু স্বাস্থ্য দপ্তরের বিষয় নয়, এটা জনগণের বিষয়। তার কারণ হচ্ছে আমরা যত জানবো তত আমরা শিখবো এবং তত আমরা এইচআইভি, যৌন রোগ এবং এডস থেকে দূরে থাকবো। নেক্সট। তো এবার আমরা এসে যাই যে এইচআইভি বিষয় জিনিসটা কি। এইচআইভি হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদের বিভিন্ন যে রোগ প্রতিরোধক যে আমাদের ক্ষমতা, সেই ক্ষমতাটাকে এই ভাইরাসটা নষ্ট করে দেয়। এইচআইভি ভাইরাস আমাদের শরীরে ঢুকে আমাদের যে শ্বেত রক্তকণিকা গুলো আছে, সেই শ্বেত রক্তকণিকা গুলোকে ও মেরে দিতে থাকে। আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি পাওয়ার, আমাদের মধ্যে ধরুন যে সমস্ত রোগ গুলো আছে সেই রোগটাকে প্রতিহত করা। সে যতক্ষণ এই রোগটাকে প্রতিহত করার চেষ্টা করবে, শ্বেত রক্তকণিকা গুলো যতক্ষণ আমার সক্রিয় থাকবে, আমার বেশি পরিমাণে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও আমার শরীরের মধ্যে ঢুকে আমাকে কিন্তু এফেক্ট করতে পারবে না। কিন্তু ওর সবসময় চেষ্টা থাকবে যে আমি শ্বেত রক্তকণিকা গুলোকে নষ্ট করব। এইচআইভি আমাদের শরীরে ঢুকে শ্বেত রক্তকণিকা গুলোকে মেরে ফেলার চেষ্টা করে। এবং এইচআইভি নিয়ে আমরা কিন্তু প্রায় 6 থেকে 7 বছর ধরে কিন্তু কোন রকম কোন লক্ষণ ছাড়াই আমরা এগোতে থাকি। প্রত্যেকের যেরকম ইমিউনিটি পাওয়ার আছে, সেই ইমিউনিটি পাওয়ারের উপর নির্ভর করে আমাদের লক্ষণগুলো দেখা যায়। যার ইমিউনিটি পাওয়ার বেশি তার লক্ষণ প্রকাশ পেতে দেরি হয়, যার ইমিউনিটি পাওয়ার কম তার লক্ষণ প্রকাশ পায় খুব তাড়াতাড়ি। এবং এইচআইভি আর এডস, এইটা ফারাক কি না, এইচআইভি ভাইরাস আমাদের শরীরে ঢুকে যখন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাগুলোকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেওয়ার পরে আমাদের যখন বিভিন্ন ধরনের রোগ হয়, সেই রোগগুলো থেকে আমাদের আর সেই রোগগুলো ভালো হতে চায় না। সেইটা আমাদের শরীরে দুটো লিম্ফোসাইট আছে, একটা টি লিম্ফোসাইট, এল লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটটাকে ও মেরে ফেলার চেষ্টা করে। তো যখন আমাদের শরীরে এই আমাদের যে পাওয়ারটা থাকে সেটা যখন এইচআইভি ভাইরাস ঢুকে যাওয়ার পর ইমিউনো সিস্টেমটাকে নষ্ট করে দিতে যখন আমাদের সেটা 300 বা তার নিচে নেমে আসে, সেই পর্যায়টাকে আমরা এডস বলি। তো এডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে এডস কোনো কিন্তু রোগ নয়, এডস হচ্ছে অনেকগুলো রোগের লক্ষণ মাত্র। নেক্সট। তো সেই রোগটা আমার কখন প্রকাশ পাবে না, যখন আমার রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে তখন আমার এই লক্ষণগুলো প্রকাশ পায়। এইচআইভি আর এডস এই দুটো জিনিসের এইটুকুনই পার্থক্য আছে যে এইচআইভি ভাইরাস যখন আমার শরীরে ঢুকছে টার্মিনাল স্টেজে, সেই সময় কিন্তু সে এইচআইভি তে আক্রান্ত হচ্ছে। আর যখন আমাদের বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিচ্ছে, সেই সময়টা আমাদের যে পর্যায়টা আসছে, যে স্টেজটা আসছে, সেটাকে আমরা বলছি যখন এই CD4 সেলটা যখন আমাদের 300-র নিচে নেমে যাচ্ছে, সেই সময়টাকে আমরা বলছি এডস। সেই সময় আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রোগের লক্ষণ, মানে এই লক্ষণগুলো কি বিভিন্ন রোগ হতে পারে, যেমন ডায়রিয়া হচ্ছে, ভালো হচ্ছে না,
জ্বর হচ্ছে, ভালো হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে টিবি হয়েছে, সেক্ষেত্রেও আমার এ ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। এছাড়া আমাদের শরীরে যখন যৌনাঙ্গের গোড়ায় ঘা হচ্ছে, মুচকি ফুলে যাচ্ছে, এ সমস্ত ধরনের যখন লক্ষণ হচ্ছে, তখন আমাদের ভাবতে হবে যে আমার এইচআইভি ভাইরাসটা আমার শরীরে আসলেও আসতে পারে। এবং এই ভাইরাসটা কাদেরকে বেশি ভাবে আক্রান্ত হচ্ছে, কারা না, দেখা যাচ্ছে ইউথ পপুলেশনে 15 থেকে 49 বছর বয়স্ক লোকজনেরা বেশি আক্রান্ত হচ্ছে। এবং এই যে আক্রান্ত হচ্ছে, এই আক্রান্ত হওয়ার ফলে আমাদের যদি 15 বছরের উপরের যে লোকজনেরা আছে, তারাই আমাদের মানে সমাজের স্তম্ভ, তো তারাই আমাদের আর্নিং মেম্বার আস্তে আস্তে। তো তাদের যদি মধ্যে দেখা যায় যে এই ভাইরাসটা প্রচুর পরিমাণে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর্নিং মেম্বারের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে সমাজে একটা এফেক্ট হচ্ছে। এবং এই ভাইরাসটা যেহেতু 8 বছর 9 বছর পরে আমার শরীরে আসার পর আমাদেরকে কোন রকম জানার না দিয়ে কিন্তু 8-9 বছর আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে থাকতে পারে। তাই আমরা কোনো ট্রিটমেন্টও শুরু করছি না, কোনো কিছুই করছি না, সেইটা একটা বড় আমাদের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর এই ভাইরাসটা আমার শরীরে যদি ঢুকে যায়, তাহলে এর কি বার্ডেন হচ্ছে না, আমাদের এইটা করতে গেলে ট্রিটমেন্ট খরচটা প্রচুর। এখনো পর্যন্ত ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার আমাদের ফ্রি অফ কস্ট মেডিসিন দিয়ে থাকে, কোনো পয়সা লাগে না মেডিসিনের জন্য। কিন্তু যতদিন আপনারা সবাই জানেন বার্ডেন যত বাড়বে, তত কিন্তু টাকার একটা অন্তরায়, টাকা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। তো যদি মনে করুন ফ্রি অফ কস্ট মেডিসিনটা না পায়, তাহলে কি হবে, এতটা পরিমাণে টাকা খরচা হবে যে একটা ফ্যামিলির পক্ষে সেই টাকাটা বেয়ার করা সম্ভব হবে না। তো সেই জন্য কি বিষয় না, এই যে এইচআইভি ভাইরাস, এর কিন্তু এখনো পর্যন্ত কোনো টিকা আবিষ্কার হয়নি। এবং এটা নিয়ে মানুষের মধ্যে সঠিকভাবে সচেতনতা না হওয়ার ফলে, বা মানুষরা অনেকটা জানেন, পুরো বিষয়টা না জানার ফলে একটা স্টিগমা হচ্ছে। এই স্টিগমার ফলে কি হচ্ছে, আমরা কাউকে হয়তো এক করে দিচ্ছি, আমরা হয়তো কারোর সাথে মেলামেশা করা বন্ধ করছি। আমার হয়তো বাড়ির বৌমা, তিনি হয়তো আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে তাকে আমি বাড়ি থেকে বহিষ্কার করছি। আমরা কোনো একটা বাড়িতে যদি হয়, তাহলে তার সাথে তাকে পুকুর ব্যবহার করতে দিচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছিল। এখন আস্তে আস্তে আমাদের যে সচেতনতা শিবির বিভিন্ন জায়গায়, তার ফলে কিন্তু আমাদের এখন অনেকটা পরিমাণেই কিন্তু এটা কমেছে। কমলেও কিন্তু আমাদের মানুষের মনের মধ্যে এই ধারণা এখনো বর্তমান আছে। শুধু আমাদের মধ্যে কেন বলবো, শুধু জনগণের মধ্যে কেন বলবো, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্যান্য পেশায় যারা যুক্ত, তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু ভুল ধারণা আছে। নেক্সট স্লাইড দেখা। তো এই জন্য আমাদের দরকার হচ্ছে সচেতনতা। এবার আমরা দেখব যে এই ভাইরাসটা কার কার মধ্যে, কোন কোন পদার্থের মধ্যে বেঁচে থাকে। তো এটা বেঁচে থাকে, নেক্সট স্লাইড প্লিজ। তো এই ভাইরাসটা বেঁচে থাকে ব্লাডে, বীর্য রসে, যোনি রসে, এবং ব্রেস্ট মিল্ক মানে হচ্ছে মাতৃদুগ্ধে। নেক্সট স্লাইড। তো তার ফলে কি হয়, নেক্সট স্লাইড, তার ফলে কি হয় যে আমাদের এই পদার্থগুলো ছাড়া আর কোনো তরল পদার্থের মধ্যে কিন্তু এটা বেঁচে থাকে না। যেমন আমাদের ধারণা আছে যদি একই বাথরুম ব্যবহার করি, তাহলে অনেকের ধারণা আছে যে একই বাথরুম ব্যবহার করলে সেখান থেকে, আমি যে বাথরুম করছি সেখান থেকে আমার বাথরুমের যে জল সেটা ছিটকে এসেও আমার হতে পারে, আমার যে ঘাম বার হচ্ছে সেখান থেকেও হতে পারে, আমার যে চোখের জল বেরোচ্ছে সেখান থেকেও হতে পারে, আমার যে থুতু বেরোচ্ছে সেখান থেকেও হতে পারে। এটা থেকে কিন্তু কোনো
কোনো রকম ভাবে এইচআইভি ভাইরাস ছড়ায় না। তাই কোনো রকম ভাবে আক্রান্ত হওয়ার ভয় যে আছে, কারোর সাথে মেলামেশা মানে পাশে বসলে, তার সাথে খাবার খেলে, সেটা বা তার জামা কাপড়ও যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু ছড়ায় না। আমরা আমাদের পথ চলতি জীবনে জানি না কার মধ্যে এই ভাইরাসটা আছে। আমরা ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় যখন যাই, তখন কিন্তু কি হয়, সবাইকার পাশেই বসে আমরা যাই, আমরা তো জানি না যে এই ভদ্রলোকের এইচআইভি আছে না ওই ভদ্র মহিলার এইচআইভি আছে, এ তো আমরা জানি না। তো সেটা যদি হতো তাহলে তো আমাদের সবাইকার ছড়িয়ে যেত। তাই ভয়ের কিন্তু কোনো কারণ নেই। ওই যে চারটে কারণ বলেছি, ওই চারটে কারণ ছাড়া, ওই চারটে পদার্থ ছাড়া আর কোনো পদার্থের মধ্যেই কিন্তু এই ভাইরাসটা বেঁচে থাকে না। এবার আমরা যদি দেখি, তাহলে দেখব যে আমাদের বিভিন্ন রকমের যে ধরনের আমরা যৌন আচরণ করি। আমাদের বেশিরভাগটাই, আমাদের এখানে এখনো পর্যন্ত যা লোকজনেরা আক্রান্ত, বেশিরভাগটাই কিন্তু যৌন, তার আমাদের যে যৌন কাজকর্ম, আমাদের যে জীবন যাপন, সেই আমাদের যে যৌন চাহিদা, সেগুলো আমরা সবাই পূরণ করি। কেউ হেটারোসেক্সুয়াল সম্পর্ক করে, কেউ বাইসেক্সুয়াল, কেউ হোমোসেক্সুয়াল। এগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি লোকজন আক্রান্ত হচ্ছে। কিন্তু এতে আক্রান্ত হওয়ার আমরা যদি বিভিন্ন জিনিস দেখি, তাহলে দেখবো যে আক্রান্ত হওয়ার প্রবণতা কিন্তু এই যে ছড়ানোর জায়গাটা দেখা যাবে যে এখানে বেশি, কিন্তু আমরা ব্লাড বা ব্লাড প্রোডাক্টস, সেটা থেকে ছড়াই কিন্তু খুব বেশি। কারণটা কি না, ব্লাড টু ব্লাডের মধ্যে যেহেতু এটা থাকে, ডাইরেক্ট যখন এটা আমাদের শরীরে, কারো শরীরে এসে মিশে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, আমাদের শরীরে এই ভাইরাসটা ঢুকে যাচ্ছে। এছাড়া ইনফেক্টেড সিরিঞ্জ যদি হয়, তার মাধ্যমে হয়, আর হচ্ছে মা থেকে বাচ্চার হয়। এই কারণগুলোতে কিন্তু এই চারটে ভাবে যে আছে, সেইভাবেই কিন্তু আমাদের শরীরে এইচআইভি ভাইরাসটা আছে। এখানে যেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি কারুর এইচআইভি ভাইরাস থাকে, সেই ব্যক্তির সাথে যদি কেউ অসুরক্ষিত যৌন, নেক্সট স্লাইড, অসুরক্ষিত যৌন জীবন যাপন করে, তাহলে তার হতে পারে। যদি কারোর দেহে এইচআইভি ভাইরাস থাকে, সেই ব্যক্তির রক্ত যদি কেউ গ্রহণ করে ফেলে, তাহলে হতে পারে। 3 নম্বর হচ্ছে, একই সাথে যখন আমরা ড্রাগের নেশা করছি, সেই সময় একই সিরিঞ্জের মাধ্যমে যদি বহুজন সেই ড্রাগটা নিই, যদি কারুর থেকে থাকে, তাহলে তার থেকে আমাদের শরীরে আসতে পারে। আর যদি কোনো মা এতে আক্রান্ত হয়ে থাকেন, তার থেকে তার বাচ্চার আসতে পারে। এবার একটা ডাইনামিক্স দেখিয়েছি। আমাদের যখন ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে যখন 1998 সালে এইচআইভি নিয়ে প্রচার শুরু হয়, তখন কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হাই রিস্ক গ্রুপটাকে আমাদের আটকাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে বেশি করে। এই হাই রিস্ক গ্রুপে কারা কারা পড়ে, যারা ফিমেল সেক্স ওয়ার্কার আছে, মানে যারা যৌন কর্মী, যারা রেড লাইট এরিয়াতে থাকে, মেন হ্যাভিং সেক্স উইথ মেন, এরা, আর ইনজেক্টিং ড্রাগ ইউজার, তার সাথে পিজি যারা রয়েছেন হিজড়া, তারা এই হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। প্রথমত যখন প্রোগ্রামটা শুরু হয়, তখন ভাবা হয়েছিল আমাদের যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে এই লোকগুলোকে যদি আমরা আটকাতে পারি, তাহলে এদের থেকে অন্য লোকেরা ছড়াবে না। কিন্তু যত দিন যাচ্ছে, তত আমাদের এই ছড়ানোর জায়গাগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম জায়গায় যাচ্ছে। তো এই হাই রিস্ক গ্রুপ থেকে আস্তে আস্তে কি হলো, যে ব্রিজ পপুলেশনে দেখা গেল যে ব্রিজ পপুলেশনের লোকজনেরা আক্রান্ত হচ্ছে। এই ব্রিজ পপুলেশনের লোকজন কারা না, যারা এই যৌনকর্মী, তাদের যারা ক্লায়েন্ট, মানে তাদের কাছে যারা যায়, পার্টনার সব আইডিউ, যারা মানে ড্রাগের নেশা করে, তাদের যারা পার্টনার আছে, মাইগ্রেন্ট লেবার, যারা যারা কাজের জন্য বহুদিন ধরে বাইরে থাকে রুটি রোজগারের জন্য, ফ্যামিলি ছেড়ে, তো তাদেরও
যে জৈবিক চাহিদা আছে সেই শারীরিক চাহিদাটা পূরণ করার জন্য তারা কিন্তু কি করছে না যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং তারা তাদের চাহিদা পূরণ করছে। ট্রাক ড্রাইভার তারাও বহুদিন বাড়ির বাইরে থাকে। তো পপুলেশন ইন কনফ্লিক্ট যারা আছে তারাও এরকম তাদের বিহেভিয়ার রয়েছে। তো তার ফলে কি হলো, দেখা গেল যে ব্রিজ পপুলেশনে যখন গেল এই লোকগুলো কি করছে, এই লোকগুলো তো আর কেউ জানে না, বা আমি তো জানি না যে আমি যার সাথে যৌন মেলামেশা করছি তার এইচআইভি ভাইরাস আছে না নেই। তাই আমার শরীরে যখন ঢুকলো আমি তো জানি না যে আমার শরীরে ঢুকেছে। আমার নিজের অজান্তে আমি কি করছি না আমার পরিবারকে আস্তে আস্তে কিন্তু সেটা ছড়িয়ে দিচ্ছি। তখন চলে গেল কোথায়, জেনারেল পপুলেশনে। তখন কি হলো, যারা বাড়ির আমাদের যে সমস্ত ফ্যামিলির লোকজনেরা আছে তারা, তার মানে আমি যদি অন্য জায়গায় কোন রকম ভাবে আনপ্রোটেক্টেড সেক্স করি, যৌন সম্পর্ক করি, তাহলে অসুরক্ষিত সম্পর্ক যদি করি, তাহলে কি হবে, আমার এসে যখন আমি আমার বাড়িতে যখন আমার স্ত্রীর সাথে সম্পর্ক করব, তখন তো আমরা সবাই অসুরক্ষিত সম্পর্কই করি। তো সেক্ষেত্রে কি হবে, তার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে তার বাচ্চা যদি হয় তার ছড়াবার সম্ভাবনা আছে। এবং যদি দেখা, এবং তার সাথে সাথে ইউথ এবং মেন যে জিনিসগুলো লেখা আছে সেগুলো হচ্ছে তাদেরও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে কি না, আমার যদি মনে করুন কোনো জায়গায় কেটে যায়, তাহলে আমি তো জানি না যে আমার এইচআইভি ভাইরাস আছে, তাহলে আমার বাড়ির লোকও জানে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার যদি এটা যতক্ষণ না জানছি ততক্ষণ কি হচ্ছে, ততক্ষণ অন্যজনেরাও আমাদের নিজের অজান্তে তাদেরকে আমরা এফেক্ট করে ফেলছি, মানে তাদের মধ্যে ছড়িয়ে ফেলছি। তো আগেই বলেছি যে এইগুলোর মাধ্যমে কোন রকম ভাবেই ছড়ায় না। তো জড়িয়ে ধরলে ছড়ায় না, কিসিং করলে ছড়ায় না, মশা কামড়ালে ছড়ায় না, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না। তো এই বিষয়গুলো আছে। একই সুইমিং পুল ব্যবহার করলে ছড়ায় না, এগুলো আছে। যেটা বলেছি যে আমরা যদি আক্রান্ত হই তাহলে আমাদের কি কি হতে পারে সেগুলো বলেছি আগে। তো এর সাথে সাথে আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের 10% কিন্তু ওয়েট লস হতে পারে। এখন এই বিষয়টা আস্তে আস্তে কি হয়েছে না, আমাদের যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অন্য জায়গায় এটা শিফট করছে, মানে আমাদের ফেজটা চেঞ্জ হচ্ছে। এবং এপিডেমিক যেটা হচ্ছে সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে। কারণ আগে কি হতো, আগে আমরা বলতাম যে এটা শহরাঞ্চলের দিকে লোকজনের বেশি হয়, কিন্তু যারা ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে বেশি হয়। কিন্তু এখন বিষয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শুধু তাদের মধ্যে নয়, এটা কিন্তু আস্তে আস্তে সকলের মধ্যেই আক্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকছে। তো আমরা কেন আমাদের এই যে পশ্চিমবঙ্গতে কেন তারা ভালনারেবল হয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ এখানে দেখবেন আপনারা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে। ট্রাফিকিং আর একটা বড় ইস্যু। তার সাথে সাথে প্রচুর মাইগ্রেন্ট আছে এখানে, প্রচুর আমাদের আউট মাইগ্রেন্ট যারা কাজের জন্য বোম্বে, গুজরাট, কেরালা বিভিন্ন জায়গায় যায়। আবার আমাদের পশ্চিম বর্ধমান যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু প্রচুর লোক আবার বাইরে থেকে এখানে আসে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের এই যে রাজ্যটা সেটা ভালনারেবল হয়ে যাচ্ছে, মানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং পূর্ব বর্ধমানের যদি ক্যারেক্টারিস্টিক্স দেখেন তাহলেও দেখবেন, চরিত্রটা যদি দেখেন তাহলে দেখবে এখানে ন্যাশনাল হাইওয়ে গেছে, অনেকগুলো জেলার সাথে পূর্ব বর্ধমানের অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। প্রচুর এখানে টাকার সল্ট পয়েন্ট আছে, হোটেল আছে, লজ আছে। এখন আবার দেখা যাচ্ছে এই হোটেল লজ গুলোতেও প্রচুর পরিমাণে সেক্স ওয়ার্কার যারা তারা সেখানে যাচ্ছে এবং তারা যৌন সম্পর্ক করছে। তার সাথে সাথে আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, আয়রন কারখানা আছে, প্রচুর ব্রিক ফিল্ড আছে, তো জুট মিল আছে। সেই জায়গাগুলোতেও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা নিজেদের অজান্তে, যদি কেউ এই সচেতন ভাবে যারা যৌন আচরণ করছেন না, সচেতন বলতে যদি আমার ফিক্স পার্টনার, আমার যে
স্পাউসেস বা আমার স্ত্রী যিনি আছেন তার সাথে ছাড়া অন্য যদি কারোর সাথে আমি সম্পর্কে লিপ্ত হই, তাহলে কিন্তু আমাকে প্রোটেক্টেড মানে আমাকে সুরক্ষিত সম্পর্ক করতে হবে, মানে কন্ডোম নিয়ে আমাকে যৌন সম্পর্ক করতে হবে। দেখুন, আমরা একজন অ্যাডাল্ট লোককে কোন রকম ভাবেই মানে যারা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষকে বা মহিলাকে তার আচরণ নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলতে পারি না। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা সুরক্ষিত যৌন আচরণ করুন, সুরক্ষিত থাকুন এবং আপনাদের পরিবারকে তথা সমাজকে ভালো রাখুন। এবার আমরা যদি দেখি কিছু ফিগার, মানে আমাদের যদি কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা দেখতে চাইছি বা আমরা কাজ করার ফলে আমরা যেগুলো দেখছি, সেটা হচ্ছে যে আমরা যদি 2022, 2023, 2024 এবং 2025 এই সময়টাতে আমাদের যদি আমরা যা টেস্ট করেছি সেই অনুযায়ী যদি আমরা দেখি যে কতজন পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছে। 2022 সালটা একটু কম, তার কারণটা হচ্ছে 2022 সালটা করোনা জাস্ট সেই সময় মানে যাব করছে, তো সেই সময় কিন্তু আমাদের টেস্টিংটা অনেক কম হয়েছে। সেই জন্য 2022 সালে দেখুন 193 জনকে আমাদের যা টেস্ট হয়েছে তার মধ্যে আইডেন্টিফাই করতে আমরা পেরেছি। 2023 সালে দেখুন 258 জন, 2024 সালে কত হলো না 257 জন, এবং 2025 সাল সেখানে হলো 314 জন। তার মানে আমাদের সংখ্যাটা বাড়ছে। তার মানে কি প্রচুর ভয়ের কারণ রয়েছে? এটা আমাদের সবাইকার মনেই প্রশ্ন জাগবে। তার কারণ হচ্ছে কি না, 193 থেকে 258, 257 প্রায় একই রকমের, তারপরে 314 মানে অনেকটা বেড়ে গেল। শুধু এটা আমাদের এখানে দেখতে হবে যে আমাদের টেস্ট কত হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের টেস্টটাকে বাড়ানো। তার কারণ হচ্ছে কি, আমি যদি আমার স্টেটাস না জানি তাহলে তো আমি জানবো না যে আমি আক্রান্ত কিনা। দেখুন, আমি কোনো আমার ঝুঁকিপূর্ণ আচরণ আছে কিনা, এখানে যতজন রয়েছেন যদি 30 জন থাকেন, তাহলে এই 30 জন কি ঝুঁকিপূর্ণ আচরণ করছেন আপনারা জানেন না, আমি ঝুঁকিপূর্ণ আচরণ করছি কিনা। যদি কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করেন তাহলে তিনিই একমাত্র জানবেন যে তিনি ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন। তাহলে ঝুঁকিপূর্ণ আচরণ যদি কারুর থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা বলবো আমাদের যে আইসিটিসি আছে, গভর্নমেন্টের সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট হয়, কোনো পয়সা লাগে না, এবং আইডেন্টিটি সম্পূর্ণভাবে গোপন রাখা হয়। কোন রকম ভাবেই কিন্তু আমরা কারো আইডেন্টিটি কারুর কাছে ডিসক্লোজ করি না, মানে আমরা কোন রকম ভাবে পরিচয় আমরা কাউকে জানাই না। যতক্ষণ না তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন, যতক্ষণ না তিনি বলছেন ততক্ষণ কিন্তু তার স্পাউসেস বা তার বউকেও কিন্তু জানানো হয় না। এই বিষয়গুলো স্লাইড গুলো স্যার একটু দেখতে দিন, তার আগে সরি দেওয়া হচ্ছে, ফলো করতে পারছি না প্লিজ। আচ্ছা, পরের এতে যান, আগে আগে ব্যাকে যান, একটু ব্যাকে যান, আর একটু ব্যাকে যান, আর একটা ব্যাকে যান, ব্যাকে যান, যান আর একটা ব্যাকে যান। হ্যাঁ, না না, পরেরটাই যান, পরেরটাই। হ্যাঁ, এই স্লাইড পর্যন্ত আমি বলেছি। তো এই জায়গাগুলোকে আমাদেরকে নজর দিতে হচ্ছে। এরপরে নেক্সট স্লাইডে যান। 314 পর্যন্ত আমি বলেছি যে আমাদের বাড়ছে। এবার আমরা একটা এখানে যেটা দেখতে চাইলাম সেটা হচ্ছে কি না, যে এবার আমরা দেখি যে এই যে লোকজনগুলো হচ্ছে, আমরা তো এতদিন বলছিলাম 15 থেকে 49 বছরের লোকজনেরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা এবার দেখতে দেখতে যেটা দেখতে চাইলাম যে কত বছরের লোকজনেরা পর্যন্ত বেশি করে আক্রান্ত হচ্ছে। দেখুন, যদি এখানে দেখেন 14 বছরের নিচে 5 জন, 15 থেকে 24 46 জন, 25 থেকে 34 বছরের মধ্যে 96 জন, 35 থেকে 49 বছরের মধ্যে 75 জন, এবং 50 বছরের উপরে 34 জন। এই জায়গাটাকে আমরা কারণ লাল করছি কারণ এটা আমাদের কাছে একটুখানি উদ্বেগের। তার কারণ হচ্ছে এই 15 থেকে 24 এই সংখ্যাটা বেশ পরিমাণে বেড়েছে। আগে এটা ছিল না। আবার 50 বছরের পরে আমরা যেটা ধরছিলাম 15 থেকে 49, সেখানে দেখুন 50 বছরের উপরে এটা প্রায় 72, 74, 75 বছর পর্যন্ত লোকজনও কিন্তু আক্রান্ত আমরা পাচ্ছি। সেই জায়গাটা আমাদের উদ্বেগের হচ্ছে। সেই জন্য আমরা ওই জায়গাগুলোকে হাইলাইট করতে চাইছি যে মানুষ যদি সচেতন না হয় তাহলে সুরক্ষিত থাকতে পারবে না। এইটা আমরা এপ্রিল 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত আমরা যে তথ্য
পেয়েছি সেটা আমরা রাখার চেষ্টা করেছি, এবং আমাদের যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন তাদের মধ্যে আমরা পূর্ব বর্ধমানে 12 জনকে আমরা পেয়েছি তারা এইচআইভি তে আক্রান্ত। তো নেক্সট স্লাইড। এরপরে যদি যাই, এর পরের স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইড প্লিজ। এটা যদি দেখেন, এইটাতে আমাদের প্রত্যেকের ধারণাটা পরিবর্তন হবে। এখানে কি দেখছি যে আমরা 2022, 23, 23, 24, 24, 25 এরকম করে যে ফিগার গুলো রেখেছি, মানে সেটাতে দেখুন 22-23-এ আমার 4 জন এমএসএম কমিউনিটির, মানে মেন হ্যাভিং সেক্স উইথ মেন কমিউনিটির লোক ছিল, যা আমাদের টোটাল আইডেন্টিফাই হয়েছিল তার মধ্যে। এবার আমরা যদি দেখি তাহলে দেখবো যে তারপরে 25 জন যারা আক্রান্ত হয়েছে তারা কোন ক্যাটাগরির লোকজন আক্রান্ত পাচ্ছি আমরা? জেনারেল ক্যাটাগরির লোকজনকে, মাইগ্রেন্ট ক্যাটাগরির লোককে আমরা আক্রান্ত। এমএসএম ক্যাটাগরির 25 জন হচ্ছে 2023-24 সালে। 2024-25 সালে দেখুন 40 জন হলো। আর 2024-25-26-26-এ এপ্রিল থেকে জানুয়ারি সেখানে 73 জন। তার মানে এটা প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে। তাহলে এই জায়গাটায় সচেতন ছাড়া কিন্তু আটকানো সম্ভব নয়। তার মানে এই বাঁদিকের জায়গাগুলো দেখুন প্রচুর পরিমাণে বাড়ছে। এবার যদি আমরা মাইগ্রেন্ট লেবারে যাই, মাইগ্রেন্ট লেবারে দেখুন প্রায় কাছাকাছি পুরো জিনিসটা থাকছে। দেখুন 42টা হচ্ছে 2022-23-এ, মানে ওই 192-93 যেটা আপনার করোনা পিরিয়ডের মানে জাস্ট পার হচ্ছে এরকম সময় ছিল। আর তারপরের বছরগুলোতে দেখুন 23-24, 24-25-এ 82-83, আর 25-26-এও দেখুন এই 77, মানে ওটা ওই কাছাকাছি আসবে। তার মানে এই পপুলেশনটার মধ্যে আমাদের কিন্তু সংখ্যাটা ক্রমশ একই রকমের পাচ্ছি। ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রেও দেখুন আমরা যে আক্রান্ত পাচ্ছি সেটা মোটামুটি একই ধরনের জায়গায় পাচ্ছি, মানে এখানে কিন্তু খুব বেশি বাড়ছে না। এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গে যেটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যারা আমরা যে আক্রান্তের সংখ্যাগুলো পাচ্ছি সেখানে কিন্তু এনাদের সচেতনতা খুব কম। সচেতন না হলে কিন্তু আমরা নিজেদের মধ্যেই নিজেদের বিপদ ডেকে আনছি, এবং এক্ষেত্রে এদের পার্টনার মানে কম, মানে এমএসএম কমিউনিটির লোক মানে প্রচুর, সব লোকজনই যে মেন হ্যাভিং সেক্স মানে পুরুষে পুরুষের সম্পর্ক হচ্ছে এরকম তো নয়। যেহেতু এটা কম এবং এই সম্পর্কটা যেহেতু বায়ুপথে হয়, তাহলে সেই জন্য কি হয়, ঝুঁকিপূর্ণ, মানে আমাদের চান্সেস অফ ফ্যাক্টরটা অনেক বেশি থাকে আক্রান্ত হয়ে যাওয়া। তো এই জায়গাটাকে আমাদের বেশি আমরা সচেতনতা করতে চাইছি, এবং আমরা মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি যে আপনারা সুরক্ষিত থাকলে সুরক্ষিত যৌন জীবন যাপন করুন, মানে কন্ডোম ব্যবহার করুন এবং সুরক্ষিত থাকুন। সেই জায়গাটা কিন্তু আমাদের যেরকম মানে কনসার্ন, সেই জায়গাটা সেরকম আমাদের সমাজের সবারই কিন্তু কনসার্ন যে সবাইকে সচেতন করা। সেই জন্য আমরা এখন মিডিয়াও ব্যবহার করার চেষ্টা করছি সেই জায়গাটাকে নিয়ে আসার জন্য। এবং আমাদের ধরুন যারা আক্রান্ত হয়ে গেছে, তাহলে তাদেরকে আমাদের কি করতে হবে? তাদেরকে আমাদের মেডিসিনের ব্যবস্থা করতে হবে। তো তার জন্য কি আছে, আমাদের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে গেলে তাদের সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন দেওয়া হয়, তাদের ভাইরাল লোড টেস্ট করা হয়, এবং বহুদিন ধরে একটা লোক কিন্তু এইচআইভি হলে বেঁচে থাকতে পারে। নেক্সট স্লাইড। তো এআরটি সেন্টারে গিয়ে কি করব না, এআরটি সেন্টারে গিয়ে আমরা ফ্রি অফ কস্ট আমার সম্পূর্ণ আইডেন্টিটি গোপন রেখে, আমার পরিচয় গোপন রেখে আমি কিন্তু মেডিসিন খেতে পারবো। কাউকে কোনো রকম ভাবে পরিচয় কিন্তু জানানো হবে না। নেক্সট স্লাইড। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যৌন রোগ। আমাদের যদি কারো যৌন রোগ কিন্তু আবার চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তাই যৌন রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি হচ্ছে না, আমাকে সচেতন করতে হবে। কিন্তু যদি যৌন রোগের ট্রিটমেন্ট করা হয়, আমরা যেহেতু যৌন রোগ যৌনাঙ্গের বিষয় নিয়ে জড়িত, সেই জন্য আমরা সবাই সাবলীল ভাবে সবাইকে বলতে পারি না। কিন্তু ডাক্তার বাবুর কাছে গিয়ে বললে এটা সম্পূর্ণরূপে মেডিসিন খেলে সেরে যায়। নেক্সট স্লাইড। তো সম্পূর্ণরূপে সেরে যায়। তো সেই জন্য কি হচ্ছে, সেরে যায় বলে আমাদের কিন্তু এই
ট্রিটমেন্টটা করাতে হবে। এর জন্য আমাদের সুরক্ষা ক্লিনিক আছে, সেটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আছে, কালনাতে আছে, কাটোয়াতে আছে। সেখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, ডাক্তারবাবুকে দেখানো যায় এবং এটা কিছুদিন ওষুধ খেলেই সম্পূর্ণরূপে সেরে যায়। এবার যদি কেউ না দেখান, যদি এটাকে গোপন করেন, তাহলে কিন্তু তার এইচআইভির সংক্রমণের সম্ভাবনাটা বেড়ে যায় সাধারণ মানুষের থেকে প্রায় 10 গুণের মতো। তার কারণ হচ্ছে, আমার যদি কাটা ছেঁড়া থাকে, ঘা থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা দিয়ে অন্য লোকজনকে কিন্তু অন্য জনের যদি কাটা ছেঁড়া ঘা থাকে, তাহলে যদি তার সাথে সম্পর্ক করা হয়, তাহলে কিন্তু তার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। পরের স্লাইড। তো আমাদের এরপরের স্লাইড। আমাদের একটা ধারণা আছে স্টিগমা। এই স্টিগমা যেটা আমরা যদি না সরাতে পারি, তাহলে কিন্তু কোন রকম ভাবেই আমরা সমাজকে এইচআইভি মুক্ত করতে পারবো না। তার কারণ হচ্ছে, দেখুন, যে কেউ আক্রান্ত হতে পারে। আক্রান্ত হলে যদি মনে করুন আমাকে না পরিষেবা দেওয়া হয়, আমি ডাক্তার দেখাতে গেছি, আমাকে পরিষেবা দেওয়া হচ্ছে না, আমি কোন রকম কাজ করছি, সেখানে আমাকে আটকানো হচ্ছে, তাহলে তো আমরা আরো বেশি গোপন করব এবং যত গোপন করব ততই কিন্তু আমরা অপরের মধ্যে ছড়িয়ে দেব। এবং সমস্ত রোগ, বহু রোগ আছে, টিবি আছে, হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস সি আছে, আরো ক্যান্সার আছে। এই রোগগুলোর জন্য কিন্তু কোনো অ্যাক্ট হয়নি, কিন্তু এই স্টিগমা এবং ডিসক্রিমিনেশনের জন্য সরকারকে কি করতে হলো, 2017 সালে এইচআইভি এইডস অ্যাক্ট চালু করতে হলো। এবং এই এইচআইভি এইডস অ্যাক্ট চালু হলো 2017 সালে, আমাদের পশ্চিমবঙ্গে কার্যকরী হয়েছে 2020 সাল থেকে। নেক্সট স্লাইড। তো নেক্সট। তো লোকসভায় 2017 সালে পাস হয়েছিল এবং সেটা বিল হিসাবে এসেছিল 2017 এপ্রিলে। বিল হিসাবে সেটা হলো, মানে রাজ্যসভাতে পাস হলো মার্চে। তারপরে আমাদের 19 সাল থেকে করোনা শুরু হলো, সেই জন্য আমাদের স্টেটে একটু দেরি হয়েছে, এটা চালু হতে 2020 সাল থেকে আমাদের এখানে চালু হলো। তো এই যে 2017 সালে যে এইচআইভি অ্যাক্ট হলো, সেই অ্যাক্টের বিষয়টা কি ছিল না, যাতে মানুষ কারেকশন হয়, তার বিহেভিয়ার যাতে তার পরিবর্তন হয়, যাতে সে কোনো লোককে ছোট না মনে করে, এইচআইভি হয়েছে মানে তাকে ঘৃণা না করে। তো তার একটা পজিটিভ আউটলুক দিয়ে সবাইকে দেখানোর জন্যই কিন্তু এই অ্যাক্টটা শুরু হলো। এবং যারা আক্রান্ত তারা যাতে কোন রকম কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ্য রাখার কথা বলা হলো। যেমন স্টিগমা ডিসক্রিমিনেশন যাতে না হয়, এনেবেল তার জন্য আমাদের পরিবেশ একটা সচেতনতামূলক বার্তা তুলে ধরা যায়। পিএলএইচআইভি বা এইচআইভি তে যারা আক্রান্ত তাদের যাতে সেফগার্ড দেওয়া যায়, তাদের যাতে ডায়াগনস্টিক ফেসিলিটিতে কোন রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, কোনো কাজকর্ম করছে, কাজকর্মের জায়গায় যাতে তারা কোনো রকম ভাবে সমস্যার সম্মুখীন না হয়, কোনো হেলথ কেয়ার সেন্টারে তারা কাজ করছে, সেখানে যাতে তারা কোনো রকম না সমস্যার সম্মুখীন হয়, তার জন্যই কিন্তু এই অ্যাক্টটা করা হলো। এবং কেউ পড়াশোনা থেকে, কেউ চাকরির অধিকার থেকে, কেউ সম্পত্তির অধিকার থেকে, কোনো কিছু থেকেই কিন্তু কাউকে বঞ্চিত করা যাবে না, এইচআইভি অ্যাক্টে এই জিনিসগুলো বলে দেওয়া হলো। এবং যদি আমি এইচআইভি তে টেস্ট করানোর ক্ষেত্রে কিন্তু আমাকে জোর করে কেউ কিন্তু এইচআইভি টেস্ট করাতে পারে না, আমার কনসার্ন নিয়ে এইচআইভি টেস্ট করানোর কথা, এবং সেটা সম্পূর্ণ গোপন রেখে করার কথা। আমার কোনো অধিকার, সম্পত্তির অধিকার, আমার স্কুলে যাওয়ার অধিকার, আমার চাকরির অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, কেউই কিন্তু কোন রকম ভাবে এটাকে আটকাতে পারে না বা বাধা দিতে পারে না। এবং যদি আমরা দেখি 18 বছর বয়সের নিচে যে সমস্ত লোকজন আছে যারা টেস্ট করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যারা অভিভাবক আছে তাদের সম্মতি নিয়ে কিন্তু টেস্ট করার কথা। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট। এগুলো বললাম, এরপরে হচ্ছে যে আমাকে কিন্তু কোন রকম ভাবে আমার ওয়ার্কিং প্লেসে কোন রকম ভাবে আমাকে বহিষ্কার করতে পারবে না। কোনো অকুপেশনাল এক্সপোজার যদি হয়,
তাহলেও কিন্তু আমাকে আমার ওয়ার্ক প্লেস থেকে তাড়াতে পারবে না এবং টার্মিনেট করতে পারবে না। সেই অধিকারগুলো কিন্তু আমাদের এই এইচআইভি অ্যাক্টে দেওয়া হলো। এবং যদি কেউ করে তাহলে কিন্তু তার কি করণীয়? দেখা গেল যে আমাকে মনে করুন কেউ, আমি হসপিটালে ভর্তি হয়েছি, আমাকে কোন রকম ভাবেই আমার ট্রিটমেন্ট করছে না, বা আমার একটা ওটি হওয়ার কথা, তাহলে আমার ওটিটা ডাক্তারবাবু করতে চাইছেন না বা হেলথ ওয়ার্কার করতে চাইছেন না, তাহলেও কিন্তু তার যে রুল সেটা হলো যে আমাদের এখন কমপ্লেন্ট অফিসার, ওই যে বললাম 2017 সালে অ্যাক্ট হয়েছে, সেখানে আমাদের প্রতিটা এস্টাবলিশমেন্ট যেখানে 100-র বেশি লোক কাজ করে সেখানে একজন কমপ্লেন্ট অফিসার রাখতে হবে। মানে কোনো ইন্ডাস্ট্রিতে হোক বা কোনো সরকারি অফিসে হোক বা কোনো বেসরকারি অফিসে হোক, যেখানে 100 জনের উপরে কর্মী আছে সেখানে একজন কমপ্লেন্ট অফিসার রাখতে হবে। আর হেলথ কেয়ার সেন্টারের ক্ষেত্রে, হেলথ কেয়ার সেটিং এ 20 জনের বেশি যদি থাকে তাহলে একজন কমপ্লেন্ট অফিসার রাখতে হবে। তার কাছে কি হবে না, যদি কেউ কোন রকম ভাবে প্রতারিত হয় বা তাকে কোন রকম ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়, তাহলে তিনি তার কাছে কমপ্লেন করবেন। কমপ্লেন্ট অফিসার তিনি দেখবেন যে তার কমপ্লেনটা সঠিক কিনা। যদি দেখেন যে সঠিক, তাহলে কিন্তু তার পরিত্রাণের জন্য তিনি ব্যবস্থা করবেন। যদি তিনি না পারেন তাহলে তিনি অম্বুডসম্যান মানে হচ্ছে লোকপাল, তিনি প্রত্যেকটা জেলার সিওমএইচ মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হচ্ছেন লোকপাল, সেখানে তিনি জানাবেন। অথবা যদি কোনো ব্যক্তি তাকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয় বা কোনো ডিসক্রিমিনেশন তার উপরে হয়, তাহলে তিনি ডাইরেক্ট অম্বুডসম্যানকে জানাতে পারেন। সেই জানানোর ফলে কি হবে না, তিনি তার কোন রকম তার যেগুলো পাওয়ার, সবই তার পাওয়ার কথা, সেগুলো থেকে তিনি কিন্তু বঞ্চিত হবেন না। যদি হেলথ কেয়ার সার্ভিস না দিতে চায় কেউ, তাহলে কিন্তু সেটা লোকপালকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ব্যবস্থা করতে হবে যাতে তিনি সেটা পান। এবার অম্বুডসম্যান যদি মনে করুন বলার পর দেখা গেল যে কেউ তার অর্ডারটা ফলো করছে না, তাহলে কিন্তু তার পানিশমেন্টের ব্যবস্থা আছে। তো সেটা কোর্ট যদি দেখে যে সত্যি, নেক্সট স্লাইড। এবার যদি দেখে যে তিনি অম্বুডসম্যানের কথা মতো চলছেন না, তাহলে তার পানিশমেন্টের মানে লোকপালের কথাও শুনছেন না, তার কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা। তার কি হতে পারে, তার 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেটা সেকশন 4 বলা আছে। সেকশন 26 বলা আছে যে এটা দিল যে হেলথ কেয়ার সার্ভিসে যদি তার সার্ভিস না দেওয়া হয়, তাহলে লোকপাল যদি সেটা বললো, মানে অম্বুডসম্যান বলার পরও যদি তিনি সেটা করছেন না, কোর্টে যদি সেটা প্রমাণিত হয় যে তাকে বলার পরও তিনি করেননি, তাহলে যতদিন করেননি তার কিন্তু, যেদিন থেকে করেননি সেইটার কিন্তু অ্যাডিশনাল 5,000 টাকা করে তার ফাইন হতে পারে, এবং মেক্সটেন রুপিস 1 লাখ পর্যন্ত তার জরিমানা হতে পারে। লাস্ট ইমপ্রিজমেন্ট যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না, তার 3 মাসের থেকে 2 বছর পর্যন্ত তার জেল হতে পারে, সেটাও হতে পারে যদি তিনি প্রমাণিত হন। সেকশন 37, 38 এবং 39 এইচআইভি অ্যান্ড এইডস অ্যাক্ট 2017 এই কথাগুলো বলা হলো। এবার এটার উদ্দেশ্য কিন্তু কোন রকমেই কাউকে পানিশমেন্ট দেওয়া নয়, এটার উদ্দেশ্য হচ্ছে যে কারেকশনাল মেজারটাকে নেওয়ার জন্য সেটা ব্যবস্থা করা। যত পরিচিত হবে ততই তারা কিন্তু, যত জানবে এবং তারা সেই বিষয়টা নিয়ে ততই কিন্তু বুঝতে পারবে। সেই জন্য আমাদের যেটা দরকার, অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো জনমানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছানো। আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে আমরা চেষ্টা করছি। তা আমাদের যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় আমাদের নাটক, গান, ম্যাজিক শো এর মাধ্যমেও আমাদের প্রচার হচ্ছে। বিভিন্ন গাড়ি গ্রামে গ্রামে ঘুরে অ্যাওয়ারনেস করছে, তার সাথে সবাই রয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যত জানবো, আমরা অন্যান্য আমার পারিপার্শ্বিক মানুষকে যত সচেতন করব, ততই কিন্তু আমি এটা থেকে দূরে থাকতে পারবো। কারণ এখনো পর্যন্ত কোনো টিকা এই রোগের আবিষ্কার হয়নি, এবং আমায় জানতে গেলে আমার টেটাস আমাকে অবশ্যই টেস্ট করতে হবে। টেস্ট
করে আমাকে জানতে হবে যে আমি কোনো রকম ভাবে এই রোগে আক্রান্ত কিনা। আমরা বলবো যে শুধু এইচআইভি নয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এই সবগুলোই আমাদের টেস্ট করিয়ে নেওয়া উচিত। এবং তার সাথে সাথে বিয়ের আগে একজন ছেলে এবং একজন মেয়ের অবশ্যই এইচআইভির সাথে থ্যালাসেমিয়া টেস্টও করা উচিত, যাতে পরবর্তী প্রজন্ম ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। আজকের আলোচনায় এগুলোই মোটামুটি সবাইকে জানানোর বিষয় ছিল। কি কি ভাবে ছড়ায় সেগুলো জানলেন, এবং মানুষকে সচেতন করতে হবে, এবং আমাদের যে রোগ যদি হয় তাহলে কোথায় গেলে আমরা পরিষেবা পেতে পারি সেগুলো জানলেন। যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেটা জন্য এখন আইন হয়েছে, সেটা আপনারা জানলেন। আপনারা হয়তো কেউ কেউ জানতেন, কেউ কেউ আরো বেশি জানলেন। আজকে মোটামুটি এতটুকুই বলার ছিল। আর এর সাথে সাথে আর একটা জিনিস বলবো, মশা কামড়ালে কোন রকম ভাবে এইচআইভি ভাইরাস ছড়ায় না। দাড়ি কাটতে গিয়ে সেলুনে যে আমাদের ধারণা আছে সেখান থেকে ছড়িয়ে যেতে পারে, সেখান থেকেও কিন্তু ছড়ায় না। কারণ এইচআইভি ভাইরাস কোনো ডিটারজেন্টের সংস্পর্শে আসার সাথে সাথেই সেই ভাইরাসটা মারা যায়, সেই জন্য কিন্তু ছড়াতে পারে না। আর এটা একমাত্র হিউম্যান বডিতেই বেঁচে থাকে, তাই মানব শরীরেই বেঁচে থাকে, তাই অন্যান্য কারোর দেহেও কিন্তু এটা বেঁচে থাকে না। তাই ভয় পাওয়ার কারণ নেই। সবাই জানুন, সুস্থ থাকুন, এই বলেই আজকে এখানে আমার যা বার্তা দেওয়ার সেটা আমি দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করলে আমরা চেষ্টা করব উত্তর দিতে। এবং এটার সাথে সাথে আমরা প্রত্যেকটা কলেজেই এখন সেমিনার করছি রেড রিবন ক্লাবের সহায়তায়, সেই জায়গাগুলোতেও আমরা সচেতনতার বার্তা দিচ্ছি। এবং আমরা, আপনারা এখানে যারা আছেন তারা যদি চান যে হেলথ ক্যাম্প করার, সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল আইসিডিসি ভ্যান আছে, সেটা পাঠিয়ে আমরা 5টা টেস্ট, 5 থেকে 6টা টেস্ট করে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস, টিবি এবং সুগার। তো সেগুলো আপনারা সাহায্য নিতে পারেন। আপনারা আমাদেরকে জানালে, চিঠি করলে আমরা ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় অখিলেশ কুমার ঘোষ মহাশয়কে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, ড্যাপসো ডিস্ট্রিক্ট এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল লিমিটেড। উনি এত সুচারুভাবে বললেন প্রাঞ্জল ভাষায়, এবং সর্বোপরি যেটা আমি প্রথমেই বলেছিলাম, এত সুন্দর একটা পিপিটি স্লাইডস আছে যাতে মধ্যে সবকিছু কভার করা আছে, যেটা শুনলে আমাদের অনেক প্রশ্ন, আমার নিজেরও বিশেষ করে বিভিন্ন প্রশ্ন যেগুলো ছিল অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তা সত্ত্বেও কিছু কিছু প্রশ্ন আমার কাছে এসেছে। আর দেখতে পাচ্ছি আমি অঞ্জন কুমার মিত্র মহাশয় হ্যান্ডেজ করে আছেন। তার আগে সুকান্ত পাল বাবু হ্যান্ডেজ করেছিলেন, যদি আপনি থাকেন আপনি বলতে পারেন, নাহলে আমি অঞ্জন কুমার মিত্র ওকে বলবো সংক্ষেপে আপনার প্রশ্নটা যদি বলেন একটু। নমস্কার, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, অনেক কিছু নতুন করে ঝালানো হয়ে গেল আর কি। তার কাছে আমার দুটো প্রশ্ন স্যার। ওরাল সেক্সের সময় যদি ভ্যাজাইনাল ফ্লুইড কোনো মেল খেয়ে ফেলে, কিংবা যদি সিমেন যদি কোনো ফিমেল খেয়ে ফেলে, সেক্ষেত্রে কি এইচআইভি ট্রান্সমিশন হওয়ার কোনো স্কোপ আছে? দেখুন, এখনো পর্যন্ত ইনসিডেন্ট তো একটু আছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়েছে এরকম কোনো কিন্তু ইনফরমেশন আমাদের কাছে নেই। এই ব্যাপারে গবেষণা কি বলছে? দেখুন, গবেষণা তো চলছে। এখন এই যে জিনিসটা আপনি করেছেন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু আমাদের কাছে আমরা এখনো এরকম কোনো লোকজনকে পাইনি, সেই জন্য আমি এই মুহূর্তে আপনাকে এটা তো মানে বলতে পারছি না। তবু আমাদের আরো যে গবেষণা চলছে, সেই গবেষণাতে আমি আমাদের আরো যারা সিনিয়র আছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় এরকম পাওয়া গেছে কিনা সেটা জানলে আমি অবশ্যই আগামী দিনে আপনাকে অবহিত করতে পারবো। ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা পাইনি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি স্যার বললেন যে আমাদের মোবাইল মেডিকেল ভ্যান ভরে। এবার আমি উত্তর 24 পরগনার বসিরহাটে থাকি। আপনি জানেন আমাদের যে হসপিটাল, বসিরহাট হসপিটালটা এখন জেলা হসপিটালের সম্মান পেয়েছে। তো আমরা যদি সেখানে থেকে কোনো সুযোগ পেতে পারি কি মোবাইল ইউনিটের ব্যাপারে? ওখানে দেখুন, আপনাদের বসিরহাটটা নর্থ 24 পরগনা, যিনি আছেন ওনারা দেখেন। তো আপনি যদি এরকম কোনো কিছু নেন, আমি তাহলে ওনাকে কমিউনিকেট করে দেব, এবং আপনাকে আমি ওনার ফোন নাম্বারও দিতে পারি। আমারই বন্ধু ওখানে আছে বসিরহাটটা, উনি দেখেন। তো
ওনারা করে দিতে পারবে। ওনারা, আমাদের এরকম ক্যাম্প চলে, আপনার যদি হয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই ক্যাম্প চলে। শুধু আমি 3টে জেলা দেখি, আমার অন্যান্য বন্ধু বান্ধবেরা অন্য জেলাগুলো দেখে। তো আপনার যেহেতু বসিরহাট বাড়ি, সেখানে যদি আপনি চান তাহলে আমি নাম্বার দেব, এবং আপনি যোগাযোগ করলে হয়তো ওনাদের কাছে অ্যাজ ইট ইজ মোবাইল ভ্যান এখন নেই, কিন্তু মোবাইল ভ্যান না থাকলে ওনারা ওনাদের টিম নিয়ে গিয়ে গাড়ি করে সেখানে হয়তো পরিষেবা দিয়ে দেবে। দেন খুব ভালো হয়। আপনি আমার নাম্বারটা নিন, আমি পার্সোনালি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো। আমি ফোন থেকে করছি তো এটা, আমি আমার এই মুহূর্তে মানে আর কি নাম্বারটা নিতে গেলে এখান থেকে কানেকশনটা গন্ডগোল হবে, আমি আপনাকে দিয়ে দেবো। নম্বরটা আমাকে দিন তাহলে। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 9474 041 553। আর যেই অখিলেশ ঘোষ, অখিলেশ কুমার ঘোষ। আর যেই কথাটা এলো কেন? আর যেই ওখানে রামকৃষ্ণ বাবু ওখান থেকে করছেন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কোন কোন জেলা দেখেন যদি একটু বলেন। আমি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আর যদি কারো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড করুন অথবা চ্যাট বক্সে লিখে দিন। তাহলে স্যারের কাছে একটা খুব সাধারণ শিশুসুলভ প্রশ্ন আমার কাছে এসেছে, সেটা হচ্ছে যে এইডস আর এইচআইভি কি একই জিনিস? আর এইচআইভি পজিটিভ পেশেন্ট মানে কি তার এইডস হয়েছে? এটা যদি একটুখানি আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম তখন বলছিলাম যে এইচআইভি আর এইডস এক নয়। এইচআইভি আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, মানে শ্বেত রক্তকণিকা গুলোকে ও মারতে থাকে। আর আমাদের শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে তৈরি করা। তো সেক্ষেত্রে যখনই ও মেরে দেয়, এবং সেটা যখন আমি বললাম যে CD4 সেল, হ্যাঁ, CD4 সেলটাকে ও আঘাত করে, মানে এই ভাইরাসটাকে নষ্ট করে। এই CD4 সেলের সংখ্যা যখন আমাদের 300, 350 বা 300-র নিচে নেমে যায়, সেই পর্যায়টাকে এইডস বলা হয়, এবং এই সময় আমাদের বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায়। ক্লিয়ার হয়েছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে এই এইচআইভি প্রতিরোধে বা এইডস রোগ ছড়ানোর আটকানোর জন্য, প্রিভেনশনের জন্য এনজিওদের ভূমিকাটা কি রকম, এবং এনজিওরা যারা যদি কেউ কাজ করতে চায় সোসাইটি হিসাবে বা ট্রাস্ট হিসাবে, তো তারা ফিনান্সিয়াল হেল্পটা গভর্নমেন্টের কাছ থেকে কিভাবে পেতে পারে, বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা কাজের পরিধিটা, ক্ষেত্রটা, ফিল্ডটা কি রকম? এনজিওদের ভূমিকা তো উল্লেখযোগ্য আছে। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে, সংস্থা। তো আমাদের যে স্টেটেড প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটি আছে, সেক্ষেত্রে আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে তাদের একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বেরোয়। সেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর সেখানে সবাই তাদের প্রপোজাল জমা দেয়, তারা কি কাজ করতে চাইছেন, কাদের নিয়ে করতে চাইছেন। সেটা স্টেট থেকেও বলা থাকে যে এদের উপরে কাজ হবে। স্টেট যদি যাদের উপরে কাজ করছে না, কিন্তু দেখা গেল যে সেই লোকগুলো ঝুঁকিপূর্ণ আছে, তাহলে তারাও কিন্তু স্বাস্থ্য ভবনে গিয়ে, আমাদের যে টার্গেটেড ইন্টারভেনশন ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে তারা কথা বলতে পারেন, এবং সেখানে তারা যখন আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যখন বেরোয় সেইখানে তারা জমা দিতে পারেন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা করার পর স্বাস্থ্য ভবন থেকে লোক যায়, লোক গিয়ে দেখে যে সেই এনজিওটি তাদের কিরকম পরিধি এবং তারা কতটা এই কাজটা করতে পারবেন এবং তাদের ম্যান পাওয়ার আছে কিনা, সেই সমস্ত কিছু দেখে, এবং তা অর্গানাইজেশনের ক্যাপাসিটি আছে কিনা সেগুলো দেখে তারপরে কিন্তু প্রোগ্রামটা, মানে এই যে টাকার যে বিষয়টা, তারা প্রোগ্রামটা দেন, এবং সেখানে ম্যান পাওয়ার থাকে, এবং তারা জনসচেতনতা গড়ে তোলে। এবং এই জনসচেতনতা গড়ে তোলার জন্য এনজিওরা যে কাজ করে তারা বেশিরভাগই হাই রিস্ক গ্রুপের লোকজনকে নিয়ে কাজ করে, যেটা বলছিলাম আমি, যে ফিমেল সেক্স ওয়ার্কার, আইডিউ, মেল হ্যাভিং সেক্স উইথ মেন, টিজি হিজড়া, এদেরকে নিয়ে, বা মাইগ্রেন্ট লেবার, ট্রাক ড্রাইভার, এদেরকে নিয়ে কাজ করে তারা। তাদেরকে ফান্ড স্বাস্থ্য ভবন থেকে দেয়, এবং কিছু কিছু সময় আমাদের যখন ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় সেই সময়ও কিন্তু ওয়ার্ল্ড এইডস ডে পালন করার সময় যদি কেউ করে, তাদের যদি স্বাস্থ্য ভবন মনে করে যে তাদেরকে দিয়ে তাদের সমস্ত কিছু ঠিক আছে, তারা কাজটা করতে পারবে, তাহলে তারা ওয়ার্ল্ড এইডস ডে পালন করার জন্য কোনো জায়গাতে এনজিওদেরকে বা ক্লাবকে পয়সা কড়ি দেন, মানে তাদের অনুযায়ী।
থ্যাংক ইউ স্যার। মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় আর একটা মহতি কাজ যেটা সেটা তো আছে। আমি যেটা বলতে চাইছিলাম তার সাথে সাথে, যদিও আমরা অনুষ্ঠানের শেষের দিকে, যে এনজিওরা যদি করে তাহলে যে ডেটা, প্রাইভেসি অফ ডেটা, এটা তাদের প্রতি কতটা রেস্ট্রিকশন কন্ট্রোলে থাকে, এটা যদি একটু বলেন, কারণ যাতে করে ডিসক্লোজ যাতে না হয়। দেখুন, ডেটার ক্ষেত্রে যেটা হচ্ছে, ডেটা মানে এখানে তো কারো নাম দিয়ে কোনো ডেটা কেউ প্রোভাইড করে না সমস্ত ক্ষেত্রেই, এবং সমস্ত জায়গাতেই আমাদের ডেটা মেকানিজমের, ডেটা মেনটেনের একটা কমিটি আছে। সেই কমিটির কাছ থেকে কমিটি মানে কেউ যদি বলে ডেটা চাই, মনে করুন যে সমস্ত কলেজ স্টুডেন্ট আছে, মেডিকেল স্টুডেন্ট আছে, তারা হয়তো এটা নিয়ে গবেষণা করতে চায়, সেক্ষেত্রেও তাদের কাছে লিগালি লেটার করতে হবে আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদের কাছে, এবং আমাদের যে কমিটি আছে সেই কমিটিকে জানিয়ে সেই ডেটা প্রোভাইড করা হয়, এবং সেখানে তাদের ডিক্লারেশন দিতে হয় যে তারা এটা কোনো জায়গায় কোনো রকম ভাবে ডিসক্লোজ করবেন না। সংখ্যা ডিসক্লোজ করা যেতে পারে, কিন্তু কোনো নাম, পরিচয় কোনো রকম ভাবেই কাউকে ডিসক্লোজ করা যাবে না। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যদি আর কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখে দেবেন। আর একটা টেকনিক্যাল প্রশ্ন আমার কাছে এসেছে, যেটা হচ্ছে যে একজন বলছেন যে যদি ভুলবশত আক্রান্ত ব্যক্তির রক্তের সংস্পর্শে কোনোভাবে চলে আসা যায়, জ্ঞানত বা অজ্ঞানত, বিশেষত অজ্ঞানতই হয়, ভুলবশত হয়, তাহলে কি তার পিইপি টেস্ট অর্থাৎ পোস্ট এক্সপোজার যে প্রোফাইলেক্সিস টেস্ট, এটা কি কখন কিভাবে না, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস টেস্ট হয় না, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস চালু করা হয়। পেপ মেডিসিন, ওটা একটা পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস মেডিসিন। সেটা হচ্ছে, মনে করুন কোনো ডাক্তারবাবু হয়তো ডেলিভারি করাচ্ছেন, তিনি হয়তো জানতেন না, কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে তার, তিনি জানতে পারলেন, মানে তার পিক হয়েছে, এবং পিক হওয়ার পরে তিনি জানতে পারলেন যে তিনি হয়তো 1 আওয়ার 2 আওয়ারের মধ্যে জানতে পারলেন যে তিনি এইচআইভি তে আক্রান্ত আছেন কোন রকম ভাবে। তাহলে সেক্ষেত্রে, বা কোনো ব্যক্তির যদি এইচআইভি ভাইরাস থেকে থাকে, তার যখন কোনো ওটি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো কোনো রকম ভাবে তার পিক হয়ে গেছে, মানে পিক তো ধরুন গ্লাভস পরে থাকার পরও যদি পিক হয় তাহলেও তো তার যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ওই যেটা বলছেন যে ব্লাড যদি মিশে যায়, সেক্ষেত্রে পেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 72 আওয়ার্স এর মধ্যে খেতে হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যদি পেপ খায়, তাহলে পরে তার সম্ভাবনাটা কমে যায় এইচআইভি ভাইরাস তার শরীরে আসার। সেটা ওই ভাইরাসটাকে তার শরীরে প্রবেশ করার আগেই মেরে দিতে পারে, কিন্তু সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু 72 ঘন্টার পর হয়ে গেলে আর সেটা খুব একটা কার্যকরী থাকে না তার। এটা হচ্ছে বিষয়। এবং যদি কোনো রকম এরকম কিছু থাকে, তাহলে মেডিকেল গ্রাউন্ডে হেলথ হ্যাজার্ড থাকলে সেক্ষেত্রে তো অবশ্যই পোস্ট প্রপার অ্যাক্সেস দেওয়া হয়, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টই দেওয়া হয়। সেটা গভর্নমেন্টের এতেই আছে, এবং আমাদের প্রতিটা হাসপাতালে এটা রাখা থাকে, যাতে কোনো হেলথ ওয়ার্কার কোনো রকম ভাবেই এই সম্মুখীন হলেও যাতে তাকে একটা প্রিকশন দেওয়া যায়, সেই জন্য সবকিছুই থাকে। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে একটা শেষ প্রশ্ন, সমাপ্তির প্রশ্ন বলতে পারি। আমি যেহেতু জানি যেটা, যে 1981-এ প্রথম এইচআইভি একটা শনাক্তকরণ হয় সম্ভবত আমেরিকাতে, সিডিসির দ্বারা। তো সেখান থেকে এতদিন আমাদের যে দশকগুলো পেরিয়ে গেছে, তবুও এটিকে আটকানো যায়নি, তার স্প্রেড চলছে। এটা কি শুধুই সচেতনতা, না অন্য কিছু কারণ আছে? আপনার এতদিনের অভিজ্ঞতা দিয়ে বা এত দেখুন, এটা তো অ্যাকচুয়ালি পাবলিক হেলথ বিষয়টাই আমরা রিকভার করতে পেরেছি সেই রকম দেখুন, অ্যাকচুয়ালি পাবলিক হেলথ বিষয়টাই হচ্ছে সচেতনতা উপরেই মানে দাঁড়িয়ে আছে। এবার যদি আমরা দেখি, তাহলে দেখবেন আমার ইনসিডেন্ট রেট, আমরা যদি দেখি যে আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম সেক্স ওয়ার্কার, এবং প্রথম যা ধরা পড়েছিল আমাদের পশ্চিমবঙ্গে তিনি সেক্স ওয়ার্কার, সেখানে কিন্তু আগে যেটা 1%, মোর দ্যান 1% ছিল, সেটা এখন 0.1-এ চলে এসেছে প্রায়, মানে সংখ্যা প্রচুর পরিমাণে কমানো গেছে। আচ্ছা, আবার যদি আমরা দেখি আইডিইউ, সেখানেও কিন্তু তাদের আগে যে পরিমাণে ছিল সেটা কমেছে। ট্রাক ড্রাইভার, মাইগ্রেন্ট লেবার, এদের আর বাড়তে পারেনি, কিন্তু এরা মোটামুটি আমরা দেখছি যে মানে সেই জায়গাতেই আছে বা কমছে। এবার এইটা তো টেস্টিং এর উপরে নির্ভর করে, মনে করুন আমরা কত টেস্ট করছি, সেই অনুযায়ী এখানে ফিগার গুলো দেখছিলেন সব কাছাকাছি দেখছিলেন। এবার বেশি টেস্ট হয়েছে, ধরা পড়েছে বেশি, মানে সেটা তো স্বাভাবিক যে আমি যদি 100 জনের করি তাহলে একজন ধরা পড়লো, 5000 জনের করলে তো আমার 20 জন ধরা পড়বেই।
তো সেই জায়গাটাতে মানুষ সচেতন হয়েছে বলে আগে আমাদের যেখানে টেস্ট হতো 80,000, 85,000, 90,000, সেখানে এখন 1,55,000, 60,000 টেস্ট হচ্ছে আমাদের জেলাতে। সব জেলাতেই এরকম টেস্ট বাড়ছে। টেস্ট যত বাড়বে তত আইডেন্টিফিকেশন আমরা করতে পারবো এবং আমরা সচেতন হতে পারবো এবং আমাদের যে ইনসিডেন্ট রেট, সেই ইনসিডেন্ট রেটটা আমরা কমাতে পারবো। তো সেই জায়গাটায় এখন আমাদের একটুখানি মেন হ্যাভিং সেক্স উইথ মেন এই কমিউনিটিটার কাছে আমরা সচেতনতার বার্তা সেইভাবে পৌঁছাতে পারছি না, পারিনি এখনো পর্যন্ত। তা সেই দিকে আমরা লক্ষ্য রেখে এখন আমরা এই এটা করছি এবং আপনি যে আজকের এই যে অনলাইন একটা মোডে আমাদের যে সচেতনতার বার্তা তুলে ধরেছেন, এখন আমাদের এই যে কমিউনিটির লোকজনেরা আছে এরা অনেকটাই মানে মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ করে। তো সেই দিকটা দিয়ে যদি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো আগামী দিনে ওনাদেরও আর বাড়বে না, ওনাদেরও কমতে থাকবে। এটা আমাদের মনে হয় যে সচেতনতা এবং আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ যদি না হয় তাহলে তো সমস্যা থেকেই যাবে। সচেতন হয়ে যাওয়ার পরও যদি আমি আমার বিহেভিয়ার চেঞ্জ করতে না পারি তাহলে তো আমাদের কিছু করার থাকছে না। তো সেই জায়গাতে আমরা যতক্ষণ না তার বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারছি ততক্ষণ আমরা আটকাতে পারছি না। বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারলেই আমরা তাদেরকে আটকাতে পারবো। একদমই তাই স্যার, অনেক ধন্যবাদ মাননীয় অখিলেশ কুমার ঘোষ মহাশয়কে এতক্ষণ ধরে আমাদের সামনে ওনার যাবতীয় অভিজ্ঞতা উজাড় করে দেওয়ার জন্য এবং সুন্দরভাবে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুধু একটাই বার্তা আমাদের শনিবার চর্চার পক্ষ থেকে এবং স্পিকার স্যারের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে রাখতে চাইছি যে সচেতনতা, আপনারা সচেতনতা বাড়ান এবং অবশ্যই সুরক্ষিত থাকুন এবং প্রত্যেকে স্যার যেটা বলেছিলেন একমাত্র মানবদেহে এইচআইভি ভাইরাস থাকতে পারে, বেঁচে থাকতে পারে। তাহলে আমরা মানবদেহে যদি সেটা না আনি তাহলে কিন্তু এটা একদিন পৃথিবী থেকে চিরতরে লুপ্ত হয়ে যাবে। তো আসুন সকলে মিলে সচেতন থাকি এবং আরেকটা যেটা বার্তা সেটা হচ্ছে যারা এইচআইভি পজিটিভ পেশেন্ট বা এইডস পেশেন্ট তাদের প্রতি একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখি, কারণ তাদেরকে যদি আমরা দূরে ঠেলে দিই, তাদেরকে যদি আমরা সমাজের বাইরে